মামি পর্ব। এক মমির সত্য কিছু রহস্যের সাথে কিছু কাল্পনিক ভয়ানক ঘটনা মিশিয়ে লিখতে বসেছি। জানিনা শেষ পর্যন্ত গল্পটা পাঠকদের মনে জায়গা করে নিতে পারবে কিনা। গল্পের সব চরিত্র এবং জায়গার নাম কাল্পনিক। কেউ গল্পের মধ্যে ব্যবহৃত চরিত্রের নাম বা জায়গার নাম নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। আজ থেকে প্রায় 5600 বছর আগে মমি খুঁজে পাওয়া যায় সর্বপ্রথম মিশরে। এখন পর্যন্ত অনেক মমি মিশর সহ পৃথিবীর বেশ কিছু শহরে খুঁজে পাওয়া গেছে। তবে সব থেকে আলোড়ন সৃষ্টি করেছিল তুতেনখামেনের মমি। ফারাওদের 18তম রাজবংশের রাজাদের মধ্যে তুতেনখামেন ছিলেন 11 বা 12তম। তুতেনখামেনের মমির সাথে মিশে আছে বেশ কিছু রহস্যময় মৃত্যু। যে মৃত্যুর রহস্য আজ খুঁজে পাওয়া যায়নি। তুতেনখামেনের মমি খুঁজে পেতে যারা কাজ করেছিলেন, তাদের মধ্যে প্রায় 80% লোক রহস্যজনকভাবে অল্প বয়সে মারা যান। মূল গল্প শুরু। প্রত্নতাত্ত্বিক বিভাগে কাজ করার সুবাদে বিভিন্ন স্থানে যেতে হয় শত হাজার বছর আগের পুরানো দ্রব্য এবং জিনিস পরিদর্শন করার জন্য। যদিও আমরা প্রাচীন, পুরানো দ্রব্য সংগ্রহ করি, তবে সেটা আমার কাজ নয়। আমি পরিদর্শন করে ফিরে যাওয়ার পর প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে লোক পাঠানো হয় সেগুলো নিয়ে যাওয়ার জন্য। জন গতকাল টেলিফোন করে আমাকে জানায়, তিনি একটি মমির সন্ধান পেয়েছেন। মমির কফিনটা দেখতে বেশ অদ্ভুত। কফিনটা এখন পুরোপুরিভাবে সিল করা আছে। কফিনটা খোলার জন্য যত দ্রুত সম্ভব আমাকে তার গবেষণাগারে যেতে বলেন। গতকাল হাতে বেশ কিছু কাজ ছিল, যার কারণে আমার যাওয়া হয়নি। তাই আজ খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম জনের গবেষণাগারের উদ্দেশ্যে। প্রায় 45 মিনিট ড্রাইভ করার পর জনের গবেষণাগারে পৌঁছালাম। আমার জন্য সদর দরজার বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। জন আমাকে দেখে কিছুটা এগিয়ে এসে বললেন, জন, আসুন নীল আমার নাম। ভিতরে আসুন। বলুন কি খাবেন, চা নাকি কফি? না, এখন কিছু খাবো না। মমির কফিনটা কোথায়? জন, মমির কফিনটা পাশের রুমে রাখা আছে। একদল ডাকাত মমির কফিনটা খুলতে না পেরে আমার কাছে নিয়ে এসেছিল গতকাল সকালে। কফিনটা দেখে বেশ পুরানো মনে হয়েছিল, যার কারণে দেরি না করে তাদের কিছু টাকা দিয়ে কফিনটা আমি রেখে দেই। খুব ভালো করেছেন। এবার মমির কফিনের কাছে নিয়ে চলুন। জন আমাকে নিয়ে পাশের রুমে রাখা মমির কফিনের কাছে গেলেন। মমির কফিনটা দেখে আমি বেশ অবাক হলাম। এমন কফিন আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করছি প্রায় 5 বছর যাবৎ। অনেক মমি এবং কফিন দেখেছি, কিন্তু এমন অদ্ভুত কফিন কোনোদিন দেখা হয়নি। কফিনটা দেখে মনে হচ্ছে ভিতরে নিশ্চয়ই কোনো রাজা মহারাজার মমি রয়েছে। তাছাড়া কফিনটা বিশাল আকৃতির, কম করে 15 ফুট হবে। জন নীল, আপনি কফিনের উপরিভাগে খেয়াল করে দেখুন, কোনো একজন ব্যক্তির ছবি খোদাই করা আছে। হ্যাঁ দেখেছি। আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ মমি নয়। জন, হ্যাঁ সেটা আমারও মনে হচ্ছে। গতকাল যখন আমি প্রথম কফিনটা দেখি, তখন আমি কফিনটা দেখে অবাক হয়ে যাই। ছবিটার নিচের দিকে খেয়াল করে দেখুন, কিছু একটা লেখা আছে, কিন্তু মনে হচ্ছে না এমন লিপির ভাষা পৃথিবীতে প্রচলিত আছে। জন, সমস্যা নেই, আমি আমার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দিয়ে যে কোনো ভাষার অনুবাদ করতে পারবো। ঠিক আছে, তবে এখনই কাজটা সেরে নিন। জন নিজের আবিষ্কৃত ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দ্বার জানতে পারেন। এই লিপিগুলো প্রায় 4500
500 বছর আগে ব্যবহৃত হতো। রেগুইন নামক জাতির মানুষদের মধ্যে কফিনের নিচের দিকে মিরাং লিপিতে লেখা আছে, রাজা রেগুইন রুতেন। জন আর জানতে পারেন রাজা রেগুইন রুতেন রেগুইনু রাজ্যের তৃতীয় বা চতুর্থ শাসক ছিলেন। জন আমার উদ্দেশ্যে বলতে লাগলেন, জন, তবে একটা বিষয় নিয়ে বেশ কটকালাতে খেয়াল করে দেখুন, কফিনটার চারপাশে কোবরার ছবি খোদাই করা আছে। ঠিক বলেছেন, কিন্তু এই কোবরার মানে কি হতে পারে? জন, হতে পারে কোনো বিপদ চিহ্ন বা এমনি কোনো কারুকাজ। আচ্ছা, যাই হোক, সব কিছু জানতে হলে কফিনটা খুলে মমিটা বের করতে হবে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর মমির কফিনটি খুলতে আমরা সক্ষম হলাম, কিন্তু বিস্ময়কর বিষয় হল, লোহার কফিনের ভিতরে আটটি কফিন বিদ্যমান রয়েছে। প্রথম কফিনের মতো এই কফিনটি লোহার তৈরি কফিন নয়। কফিনটি পুরোপুরি স্বর্ণ মিন্দিত চাকচমকযুক্ত একটি কফিন। দ্বিতীয় কফিনটি খুলেও কাঙ্ক্ষিত মমি আমরা খুঁজে পেলাম না। দ্বিতীয় কফিনের ভিতরে ভিন্ন ধর্মী এক প্রকার কাল ধাতু দিয়ে তৈরি আর একটি কফিন এবং একটি বই পড়ে আছে। তৃতীয় কফিনের উপরে খোদাই করা ছবিটা দেখে আমরা ভয়ে কিছুটা পিছিয়ে গেলাম। প্রথম এবং দ্বিতীয় কফিনে একরকম ছবি খোদাই করা ছিল, কিন্তু তৃতীয় কফিনে পুরোপুরি ভিন্ন একটি ছবি খোদাই করা। ছবিটাতে একটি 5 মাথা সমৃদ্ধ সাপের মাথায় বসে আছে রাজা রেগুইন রুতেন। তাহলে কি এই রাজা সাপেদের পোষক ছিলেন? আর চিন্তা করতে পারছি না। মনে হচ্ছে তৃতীয় কফিটা খোলা কোনোভাবে ঠিক হবে না। যদি তৃতীয় কফিনটা কোনোভাবে খুলে যায় তবে খুব খারাপ কিছু ঘটবে। হয়তো তার ইঙ্গিত দেওয়া আছে কফিনের উপর খোদাই করা সাপ দ্বারা। জন, আমাদের কি কফিনটা খোলা উচিত হচ্ছে? জন, কিছু বুঝতে পারছি না। এক এক করে যত কফিনগুলো খুলছি তত সব কিছু রহস্যময় এবং ভয়ানক হয়ে উঠছে। হ্যাঁ, আমিও সেটাই চিন্তা করছি। আমার মতে কফিনটা আর খোলার দরকার নেই, যেমন আছে তেমন পড়ে থাকুক। জন, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আমার অফিসে যেতে হবে। এখানে এমনিতে অনেক সময় নষ্ট হয়ে গেছে। জন, ঠিক আছে, বিদায়। জনকে বিদায় জানিয়ে আমি আমার অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে প্রবেশ করার পর একজন স্টাফ আমাকে জানালেন মিস মীরা আমাকে ডেকে পাঠিয়েছেন ওনার কেবিনে। বুঝতে পারছি না মীরা আমাকে এই অসময়ে কেন ডেকে পাঠালেন, তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ মিস মীরা কোনো সমস্যায় পড়লে আমাকে নিয়ে সেটার সমাধান করে থাকেন। মীরার কেবিনের বাহিরে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি মিস মীরা? মিস মীরা, আরে নীল, আসুন আসুন। এতক্ষণ ধরে আপনার কথাই চিন্তা করছিলাম। আমাকে জরুরি তলব করার পিছনে কোনো কারণ আছে কি মিস মীরা? মিস মীরা, নিশ্চয়। আপনি জানেন না আমি আপনাকে বিনা কারণে বিরক্ত করি না। ঠিক আছে, বলুন কি কারণে ডাকলেন মিস মীরা? কান্দিকাল অধিবাসীদের খবরে গতকাল আমরা শহরের 55 কিলোমিটার দক্ষিণের কান্দিকালু পাহাড়ে গিয়েছিলাম। তারা আমাদের জানায়, বেশ কিছুদিন ধরে রাতে পাহাড়ের এক নির্দিষ্ট স্থানে কিছু লোক মাটি সরাত। তারা যখন বিষয়টা বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। রাতের আঁধারে যারা পাহাড়ের মাটি সরাত তারা ছিল আসলে একদল ডাকাত। কিছুক্ষণ খোঁজার পর আমরা কিছু মূল্যবান দ্রব্য সামগ্রী খুঁজে পাই। আমাদের ধারণা সেখানে একটা বিশাল মমি কফিন ছিল, তার সাথে ছিল পৃথিবীর বেশ কিছু মূল্যবান সম্পদ। মিস মীরার কথা শুনে আমি এতটুকু অবাক হলাম না, কারণ আমি সব কিছু আজ সকালে নিজের চোখে দেখে আসলাম। যদি আমি মিস
মীরাকে সবকিছু বলি, তবে প্রত্নতত্ত্বের লোকেরা গিয়ে মমির কফিন খুলে মমি বাহিরে বের করে নিয়ে আসবে, তাতে করে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে মমিটা দ্বারা, যার কারণে মীরাকে কিছুতে বুঝতে দেওয়া যাবে না কফিন সহ মমিটা আছে জনের কাছে। আমি চুপ করে আছি দেখে মীরা বলেন, মিস মীরা, কি হলো মি, আপনি এত কি চিন্তা করছেন? কি চিন্তা করব আবার? আপনার কথা দ্বারা পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা সবকিছু যদি উদ্ধার করতে পারতাম, তবে আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের অনেক নাম হতো। মিস মীরা, হ্যাঁ সেটাই বলতে চেয়েছি আপনাকে, আপনি এই বিষয়টা একটু দেখবেন, ঠিক আছে? আমি আমার সব গুপ্তচরদের কাছে লাগিয়ে দিব। এখন আমাকে বিদায় দিন, অনেক কাজ করে আছে। মিস মীরা, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। মীরাকে বিদায় জানিয়ে আমি আমার কেবিনে গেলাম। না, আর দেরি করা যাবে না। এমনি অনেক সময় নষ্ট হয়েছে, তার মধ্যে আবার অনেক কাজ পড়ে আছে। অফিস থেকে বের হতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। বাড়ি পৌঁছে দেখি রাত 11 বেজে গেছে। অফিসে আজ দুপুরে কি না কি খেয়েছিলাম মনে নেই, ক্ষুধায় পেট ছুঁচু করছে। যার কারণে কোনো রকম 5 মিনিটে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। ভাতও আর পারলাম না মাকে নিয়ে। আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে থাকতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। এর কোনো মানে হয়? কতদিন বলেছি আমি আসতে দেরি করলে খেয়ে শুয়ে পড়িও, আর আমার খাবারটা টেবিলে রেখে দিও, আমি এসে খেয়ে নিব। কিন্তু কিছুতেই মা আমার কথাগুলো শুনে না। মা উঠো, উঠো মা, এই তো বাবা উঠছি। আজ এত দেরি হল কেন? ঘুম জোড়ানো কণ্ঠে উত্তর দিই, হ্যাঁ মা, আজ একটু দেরি হয়ে গেল। অফিসে প্রচুর কাজের চাপ ছিল তাই। মা, ঠিক আছে, আমি খাবার থালায় দিচ্ছি, তুই খেতে শুরু কর। ঢং 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 শব্দ আসছে ভিতরের ঘরের ঘড়িটা থেকে, তার মানে রাত 12টা বেজে গেছে। খাবার মুখে দিতে যাব ঠিক সেই মুহূর্তে আমার ফোনটা বেজে উঠল। আরেকজন এখন এত রাতে কেন আবার কল দিচ্ছেন? কল রিসিভ করে হ্যাঁ বলতে যাব তার আগেই জন বলতে লাগলেন, জন, মমির কফিন থেকে প্রচুর আলো বের হচ্ছে, আর ভিতরে থেকে এক ভয়ানক আওয়াজ ভেসে আসছে বাহিরে। কি করব কিছু বুঝতে পারছি না। জনের কথা শুনে মনে হল তিনি প্রচুর ভয় পেয়ে আছেন। আপনাকে কিছু করতে হবে না, আপনি দ্রুত পাশের রুমে চলে যান। আমি এখনই আসছি। জন, ঠিক আছে মি, আপনি একটু তাড়াতাড়ি আসুন। মা, কার ফোন ছিল? আর এত রাতে কোথায় যাওয়ার কথা বলছিস? মা, জন ফোন করেছিল, জরুরি একটা কাজের জন্য আমাকে এখনই যেতে হবে। আমি না গেলে কাজটা সম্পন্ন হবে না। মা, যা ইচ্ছা কাজ হোক, এত কোথাও যেতে দিচ্ছি না তোকে। মা প্লিজ একটু বোঝার চেষ্টা কর। মাকে অনেক কষ্টে বুঝিয়ে বের হলাম জনের গবেষণাগারের উদ্দেশ্যে। পুরো রাস্তা খালি থাকার কারণে মাত্র 20 মিনিটে পৌঁছে গেলাম জনের গবেষণাগারে। এখন ইলেকট্রিসিটি তো নেই, তবে জনের গবেষণাগারের চারপাশে নীল আলোয় আলোকিত হলো কি করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম, কোনো একটা রুম থেকে প্রচুর নীল আলোর প্রতিফলন হচ্ছে, যার কারণে পুরো গবেষণাগার নীল আলোয় আলোকিত হয়ে উঠেছে। আর এক মুহূর্ত দেরি না করে জনের রুমে প্রবেশ করলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও জনকে তার রুমের কোথাও খুঁজে পেলাম না। জনের জন্য চিন্তা হচ্ছে, জনের আবার কিছু হয়ে গেল না তো।
প্রত্যেকটা রুম খোঁজার পরেও জনকে খুঁজে পেলাম না। তবে মমি রাখা রুমটা এখন দেখা হয়নি। মমি রাখা রুমে প্রবেশ করে আমি আঁতকে উঠলাম, এ কি হচ্ছে? তৃতীয় কফিন থেকে প্রচুর পরিমাণে নীল আলো বের হচ্ছে। আলোর কারণে চারপাশের কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি কিছুটা এগিয়ে গেলাম। প্রখর আলোয় আমার চোখ দুটো ব্যথা করছে। অনেকক্ষণ পর মমির কফিন থেকে আলো বের হওয়া বন্ধ হল। এবার রুমের সব কিছু ঠিকভাবে দেখা যাচ্ছে। খেয়াল করে দেখলাম জন কফিন থেকে বের করা বইটা হাতে নিয়ে কফিনের থেকে কিছুটা দূরে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। আমার গাড়ি থেকে পানির বোতল নিয়ে এসে জনের নাকে মুখে ছিটিয়ে দিলাম, কিন্তু জনের জ্ঞান ফিরে আসল না। জনের শরীরে হাত দিয়ে দেখি হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছে। যেভাবে হোক জনের শরীরের তাপ ফিরিয়ে আনতে হবে, নইলে জনের কিছু একটা হয়ে যেতে পারে। জনের হাত পায়ে আমার হাত দিয়ে ঘর্ষণ করতে লাগলাম। শরীর কিছুটা গরম হওয়ার পর জনের জ্ঞান ফিরে আসল। এখন জনের চোখে মুখে ভয়ের চাপ স্পষ্ট ফুটে আছে। ভয় ভয় দা, শঙ্কর বলতে লাগলেন, জন ভয়ঙ্কর, মমিটা খুব ভয়ঙ্কর। এখন সবকিছু আগের মতো হয়ে গেছে। আর মমিটাকে এই রুমে তালাবদ্ধ করে দিচ্ছি, তারপর আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে যাব। আর একটা কথা, কাল সকালে আবার চলে আসবেন না গবেষণাগারে। এই কয়দিন আপনি পুরোপুরি বিশ্রাম নিবেন। জন, ঠিক আছে নীল। মমির রুমটা তালাবদ্ধ করে জনকে নিয়ে উনার বাড়িতে পৌঁছালাম। জনকে উনার স্ত্রীর কাছে দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জনকে নিয়ে আসার সময় বেশ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করছে, কিন্তু অনেক খোঁজার পরেও আশেপাশে কোনো যানবাহন বা মানুষ খুঁজে পেলাম না। হয়তো মনির ভুল ছিল। কিছুক্ষণ ড্রাইভ করার পর বাড়িতে পৌঁছালাম। ততক্ষণে রাত ৩টা বেজে গেছে। এখন বিদ্যুৎ আসার নাম গন্ধ নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে কোনো ভাবে নিজের রুমে প্রবেশ করলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর গভীর ঘুমে তলিয়ে গেলাম। ২ দিন পর সকাল বেলা ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল। টিরিং টিরিং টিরিং। অপর পাশের ব্যক্তির কণ্ঠ শুনে বুঝতে আর বাকি রইল না। জন টেলিফোন করেছেন। হ্যাঁ জন, আপনার শরীরের কি অবস্থা? জন, আমি ভালো আছি, কিন্তু নীল সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? জন কিছুটা বিস্মিত হয়ে, দা জন, মমিটা ডাকাতি হয়ে গেছে। আমি আজ সকালে গবেষণাগারে এসে দেখি গবেষণাগারের লক ভাঙ্গা। পরে যখন মমির রুমে প্রবেশ করি, তখন দেখি মমি উধাও। কি বলছেন আপনি? যদি মমিটা কোনোভাবে ডাকাতরা খুলে ফেলে, তবে ডাকাত দলের জীবন সংশয় হতে পারে। জন, হতে বাকি নেই নীল, মানে জন, আপনি হয়তো এখন টেলিভিশনের সামনে বসেননি। টেলিভিশন খুলে আপনি ব্রেকিং নিউজটা দেখুন একবার। আর এক মুহূর্ত দেরি না করে আমি টেলিভিশনটা খুললাম। এটা কি করে সম্ভব? প্রত্যেকটা টিভি চ্যানেলের ব্রেকিং নিউজে দেখাচ্ছে এক রাতে ১৭ জন ডাকাতের রহস্যময় মৃত্যু। পুলিশ জানায় ১৭ জন ডাকাতের লাশের পাশে মূল্যবান এক প্রকার ধাতুর তৈরি একটি কফিন পাওয়া গেছে। ডাকাত দল কোনো এক স্থান থেকে কফিন ডাকাতি করে, এবং কফিনটা খোলার সময় অজ্ঞাত কারণে তাদের প্রাণ হারায়। ধারণা করা হচ্ছে এই কফিনে কোনো এক রাজার মমি ছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও
কফিন ছাড়া অন্য কোনো কিছু আশেপাশের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। নিউজটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমাদের সেদিনের ভয়ানক সন্দেহটা তবে সত্যি ছিল। আমরা সেদিন যদি কফিনটা খুলতাম, তবে জন এবং আমার অবস্থা ডাকাতদের মতো হতো। মনের মধ্যে হাজার প্রশ্ন জাগছে। রেগুইন রুতেনের মমি এখন কোথায় আছে? মমি কি করে নিজে থেকে চলতে পারে? একটা মৃত মানুষের মমি কিভাবে এতগুলো ডাকাতকে মেরে ফেলতে পারে? নাকি এই মমির পিছনে রয়েছে হাজার অজানা রহস্য? আজ অফিসে সকাল ৯টার আগে পৌঁছানোর কথা ছিল আমার, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় ১০টা বেজে গেছে। এতক্ষণে অফিসে বিষয়টা নিয়ে হয়তো হইচই পড়ে গেছে। না, আর দেরি করা উচিত হবে না। এখনই বের হতে হবে অফিসের উদ্দেশ্যে। যা ভেবেছিলাম তাই। অফিসে পৌঁছে দেখি সবার মধ্যে আলোচনার বিষয়বস্তু ডাকাত দলের মৃত্যু এবং মমি। মীরা আমার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, মিস মীরা, নীল, বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। তাছাড়া আপনি এই কয়দিন সময় মতো অফিসে আসেননি। যদি আপনার কোনো সমস্যা থাকে, তবে আমার কাছে বলতে পারেন। আসলে আপনার কাছে বিষয়টা লুকানো আর ঠিক হবে না। আপনি আমার কেবিনে আসুন, আমি সব কিছু খুলে বলছি। মিস মীরাকে শুরু থেকে সব কিছু খুলে বলতে শুরু করলাম। সব কিছু শোনার পর মিস মীরা আমার উপর কিছুটা রেগে গেলেন। মিস মীরা, আপনি কি ভাবেন নিজেকে? আপনি একজন মহান ব্যক্তি, বাকি সবাই খুব খারাপ, তাই না? আপনি যদি আমাকে বিষয়টা বলতেন, তবে কি আমি এই বিষয়টা অফিসে জানিয়ে দিতাম। আপনি যদি এমন কিছু ভেবে থাকেন তবে আপনার ভাবনাটা সম্পূর্ণ ভুল। শুনে রাখুন, আমিও আপনার মতো একজন মানুষ। আমার মধ্যেও পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে। Dukita Misa, Mira, Asal Mami Ibam Kafanata Kuba by Ankara. দুঃখিত মিস মীরা, আসলে মমি এবং কফিনটা খুব ভয়ঙ্কর ছিল, যার কারণে আমি আপনাকে কিছু জানাইনি। মিস মীরা, আপনার কথা এবং ডাকাতদের মৃত্যুর খবর শুনে আমার মনে হচ্ছে মমিটা কোনো সাধারণ মমি নয়। মমিটা গতরাতে এতগুলো ডাকাতকে মেরেছে। হয়তো দুদিন পর সাধারণ মানুষদের মারতে শুরু করবে। যত দ্রুত সম্ভব মমিটাকে আমাদের থামাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছেন, কিন্তু এই মমির গতিবিধি আমাদের জানা সম্ভব নয়। সে যদি নিজে থেকে আমাদের সামনে না আসে, তবে আমরা তাকে কোনোভাবে খুঁজে পাব না। মিস মীরা, তা হয়তো ঠিক, কিন্তু কোনো উপায় নিশ্চয়ই আছে মমিটা খুঁজে বের করার। আমাদের শুধু উপায়টা একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আর হ্যাঁ, আপনাকে এখন যেতে হবে আমার সাথে। কোথায়? মিস মীরা, মমির কফিন পরিদর্শন করার জন্য। আপনি আসার কিছুক্ষণ আগে উপর মহল থেকে চিঠি আসে কফিনটা নিয়ে আসার জন্য। ঠিক আছে, চলুন। গতকাল অফিসের গাড়িটাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যার কারণে বাহন হিসাবে আমার গাড়িটাকে বেছে নিলেন মিস মীরা। চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছি। মিস মীরা আমার পাশের সিটে বসে আছেন, কার মুখে কোনো কথা নেই। হঠাৎ করে মীরার দিকে আমার নজর গেল। বাহিরের দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন মীরা। মীরার চুলগুলো বারবার প্রচণ্ড বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। অন্যদিকে মীরা চুলগুলো ঠিক রাখার বৃথা চেষ্টা করছেন। কি অপরূপ লাগছে এখন মেয়েটাকে, অথচ অফিসে এই মেয়েটি হয়ে উঠে রাগী বদমেজাজি। হঠাৎ করে মীরার ধাক্কা খেয়ে হুঁশে ফিরলাম। মিস মীরা,
কি দেখছেন আমার দিকে? তাছাড়া এভাবে অন্যমনস্ক হয়ে গাড়ি চালালে দুর্ঘটনা হতে পারে। এই তো প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম, আর দুর্ঘটনা হতে দিন। মুখ ফসকে বেরিয়ে গেল, মিস মীরা। দেখুন, আমার এখন বিয়ে টিয়ে কিছু হয়নি। এখনই পরপারে যাওয়ার ইচ্ছা আমার একদম নেই। যদি শখ থাকে তবে আপনি যেতে পারেন। না না, আমি কেন যাব? আসলে আমি বলতে চেয়েছিলাম দুর্ঘটনা হবে না, কিন্তু মিস মীরা। হয়েছে হয়েছে, আর কিন্তুর মানে বলতে হবে না। এবার আপনি ঠিকভাবে গাড়ি চালিয়ে আমাকে উদ্ধার করুন। কি মেয়েরে বাবা! জীবনে এমন রাগ চুষে মেয়ে আমি আর কখন দেখিনি, আর কোনোদিন দেখব বলেও মনে হয় না। মীরাকে আর কিছু না বলে আপন মনে গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম।